রেইনকোট চলে যাবে একদম। আখতারুজ্জামান ইলিয়াস। বলো, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গণ অভ্যুত্থানের উপরে কোন উপন্যাস আছে? কুইজ কোয়েশ্চেন, বলতে পারবা? জি ভাই, কি বললেন? আখতারুজ্জামান ইলিয়াসের কোন উপন্যাসটা গণ অভ্যুত্থানের উপরে, মানে গণ অভ্যুত্থানের প্লট? এটা তো খোয়াবনামা। খোয়াবনামা। খোয়াবনামা? না, তাল পাতার সেপাই। না না ভাই, চিলে কোঠার সিপাই। চিলে সরি, কোঠার হ্যাঁ, সিপাই। বলে তাল পাতার সেপাই চিলে কেন? কোঠার তাল পাতার সেপাই তো হ্যাঁ, sorry, চিলে কোঠার সেপাই। চিলে কোঠার সিপাই। আমার ভাই মানে দুইটা উপন্যাস আছে তো, এটা খুব হ্যাঁ হ্যাঁ স্বপ্ন হ্যাঁ, হচ্ছে, আমি সবসময় দাঁড়িয়ে বলি বলছি। আরে প্যারা নাই। আমার হলো রেইনকোট, 194 পেজ। রেইনকোট গল্পটা মোটামুটি এমনিতে পাঠে আসার জন্য ইম্পর্টেন্ট, বাট আমরা জাস্ট ওভারভিউ করে যাব কেন? কারণ এখান থেকে ডিরেক্ট আসার চান্স কম, রিটেন আসার চান্স কম, বুঝছো? যদিও অনুধাবন টাইপ দিতে পারে, বাট প্রবন্ধগুলো সবচেয়ে ভালো মতো পড়তে হবে আগে। রেইনকোট গল্প তোমরা নিজেরাই এইচএসসি তে পুরো একদম শেষ করে ফেলছো শিওর, তাই না? আচ্ছা, গল্পটা বেশ ভালোই বড়। আচ্ছা, মেইনলি কিসের উপরে? মেইনলি লেখক হলো টিচার, তাই না? লেখক কোন সাবজেক্টের টিচার? কেমিস্ট্রির টিচার। হ্যাঁ, মানে লেখক বলতে কি নুরুল হুদা আর কি। নুরুল হুদা কেমিস্ট্রির টিচার, এবং ওই টাইমে তার একটা ফ্যামিলিয়াল সিচুয়েশন দেখানো হয়েছে শুরুতে। তার পারিবারিক অবস্থাটা কেমন ছিল, পরিবারে কে কে ছিল, তার শ্যালক যে যুদ্ধে গিয়েছে এটাও কিন্তু বোঝানো হয়েছে, তাই না? বাসা চেঞ্জ করার ব্যাপারটা বলা আছে। এরপরে মুক্তিযুদ্ধের টাইমে যুদ্ধকালীন পরিস্থিতিটা, শহুরে পরিস্থিতিটা কেমন ছিল? আমরা সবসময় যুদ্ধের ভাবি যে সব জায়গায় যুদ্ধ হয়েছে, বাট শহরে কিন্তু একটা এলিট ক্লাস ছিল যারা যুদ্ধ করে নাই, বাট যুদ্ধ সাপোর্ট করে গেছে। নুরুল হুদা কিন্তু ওই একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করে, তাই না? হয়তো আচ্ছা, দেশে যদি যুদ্ধ হয়, আন্দোলন যে হলো, সবাইকে আন্দোলনে যাইতে পারছে? বা দেখবে যে না, সবার কিন্তু গাটস হয় না এই আন্দোলনে যাওয়ার, তাই না? বা সবার ফ্যামিলি থেকেও যাইতে দেয় না। সো অনেক ব্যাপার থাকে যেগুলো হইলো মানে 100% না, অ্যাবসলিউট না কোনো কিছু। সো নুরুল হুদা রিপ্রেজেন্ট করে ওই ক্লাস, একটু আপার ক্লাস এডুকেটেড পিপল কে, যারা ধরো নিজেরা যুদ্ধ চাইতে পারে নাই, যারা পাকিস্তানি দোসরদের মাঝেই বাঙালি চেতনা নিয়ে বাঁচছে। ঠিক আছে, সে কিন্তু দোসর হয়ে যায় নাই, সে কিন্তু বেইমানি করে নাই মুক্তিযোদ্ধাদের এগেইনস্টে শেষ পর্যন্ত, কিন্তু এটাই আমরা বুঝতে পারি। প্রথমে দেখো, এখানে কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, যে ভোর রাত থেকে বৃষ্টি, আহার বৃষ্টির ঝমঝম বল, এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এটা কি? শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এটা হলো খনার বচন। আচ্ছা, আমরা খনার বচন, মানে হচ্ছে এটা কিন্তু খনার এটা হ্যাঁ, মানে এটা হচ্ছে বৃষ্টি যদি শনিতে শুরু হয় তাহলে তো 7 দিন চলবে, আর মঙ্গলবারে শুরু হলে এটা 3 দিন, 3 দিন চলবে। আর বাকিগুলা সব একদিন স্থায়ী হবে। এটাকে বলছে যে এটা হলো জেনারেল স্টেটমেন্ট, স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে। এটা হলো কোন একদম পড়াশোনার ভাষায় চলে গেছে, ঠিক আছে, একাডেমিক টার্মে চলে গেছে, যে এটা জাস্ট থিওরিটা, মানে জেনারেল স্টেটমেন্ট হলো এটা। এটার স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে, যেমন মঙ্গলবারে ভোর রাতে যদি শুরু হয় তাহলে 3 দিন মেঘের গুরু গুরু হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। তারপর বুধবার সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল, মানে সকালে বুধবারে হলে বিকালের মধ্যেই মেঘ একদম প্যাক আপ করে চলে যাবে। আর বৃহস্পতিবার শুক্র কিছু বাদ নাই, এরকম সব স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে খনান বছরের। কিন্তু এখন ভুল হয়েছে, যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ, বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। এই দেখো, এখানে বলছে তার হলো কই ম্যান প্রপোজেস, ঠিক আছে? এটা কই থেকে আসছে জানো এই লাইনটা? ম্যান, হঠাৎ করে ম্যান প্রপোজেস কেন বললো? একটা আছে, প্রবাদ বাক্য আছে ইংরেজিতে, যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। মানে কি?
মানে আলটিমেটলি সবকিছু আল্লাহর হাতে। মানে আমরা যাই কিছু প্রপোজ করি না কেন, গড ক্যান ডিসপোজ দ্যাট, তাই না? মানে আল্লাহ সেটাকে কি করতে পারে, ডিসপোজ করে দিতে পারে আমাদের প্রপোজাল বা আমাদের ইচ্ছা, আমাদের প্রত্যাশা। এই জন্য এইটার অর্ধেক লিখছে দেখে, তারপর একটা ড্যাশ দিছে, তার হলো কই ম্যান প্রপোজেস, ঠিক আছে, বাকিটা কি গড ডিসপোজেস। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেলো, মানে দরজায় কড়া নাড়লো কেউ, সব ভেস্তে দিল। মিলিটারি আছে তার ঘরে, আল্লাহ গো আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই না মুখস্থ করছে। 5 কালেমা সবসময় রেডি রাখে ছোটের উপর। এটা কেন রেডি রাখে? কারণ মিলিটারিরা হিন্দুদের উপর একটু ইয়া ছিল, মানে ভাবতো যে এরা ইন্ডিয়ান অথবা ইন্ডিয়ার ইয়াতে কি বলে ইন্ডিয়া পন্থী। এবং তোমরা জানো যে ব্যাকগ্রাউন্ড, মুক্তিযুদ্ধের ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করো, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে, তাই না? 1965 সালে কোন যুদ্ধ হয়েছে বলতো? তোমরা জানো 1965 সালে কোন যুদ্ধ হয়েছে? এটা হচ্ছে পাক ভারত যুদ্ধ। ইয়েস, পাকিস্তান ভারত যুদ্ধ বা ইন্দো পাক ওয়ার, ঠিক আছে। এখন পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হয়েছে, দেখো যুদ্ধের কিন্তু কোনো রেজাল্ট হয়নি, সিজফায়ার চলে গেছে, মানে কি যুদ্ধ বিরতিতে চলে গিয়েছিল। সো এই বাংলাদেশের এই যুদ্ধটাকে পাকিস্তান কিন্তু অন্যভাবেও দেখছে। পাকিস্তান কিন্তু দেখছে যে এটা হলো ইন্ডিয়ার একটা জিও পলিটিক্স, ঠিক আছে। ইন্ডিয়া বাংলাদেশকে ইউজ করতেছে কি করার জন্য, পাকিস্তানের একটা অংশ নেওয়ার জন্য। মানে ওই যুদ্ধটারই একটা ইনডিরেক্ট ফর্মে চলে গেছিল। কিন্তু না হলে দেখো ইন্ডিয়া কেন জয়েন করলো, ইন্ডিয়া শুরু থেকে ব্যাকআপ দিয়েছে, বাট ইন্ডিয়া লাস্টে জয়েন করছে কেন? কারণ ওই যে যুদ্ধ কিন্তু চলমান ছিল, ওই যুদ্ধ কিন্তু শেষ হয় নাই, দ্যাট দ্যাট ওয়ার কন্টিনিউড, ঠিক আছে। সো এরকম জিও পলিটিক্স এর ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং। সো এই জন্য ধর্মের প্রতি খুব সিরিয়াস ছিল পাকিস্তানি মিলিটারি। আর পাকিস্তান রাষ্ট্রটাই তৈরি হয়েছিল ধর্মের বেসিসে, সো সিরিয়াস থাকাটাই নরমাল। তবে একটা না একটা ভুল হয়ে যায়, দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। 1 মিনিট, আমি ওয়েটিং রুমটা অফ করে রাখি, নাহলে কেউ আসলে আমি বুঝতে পারবো না। যদিও কেউ আসবে বলে মনে হচ্ছে না আজকের ক্লাসে। পরে দেখি রেকর্ডিং দিলে সবাই রেকর্ডিং ঠিকই দেখে ফেলে। ক্লাস করলে অবশ্য ক্লাস অনেক ইন্টারেক্টিভ হতো। ওকে, একটা না একটা ভুল হয়ে যায়, দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় নিতে ভুলে গেল। এই যে লেখক টুপি মাথায় নিতে ভুলে গেলে এটা বললো। শোন, এত ডিটেইল কিছু আসে না এখানে। দেখতে পাচ্ছ যে দুটো চিটকিনি, একটা খিল, কাঠের ডাসা খুলে। এখানে এই টাইপ কোশ্চেন কখনো আসে না যে কয়টা চিটকিনি ছিল, ঠিক আছে। এই টাইপ কখনো হবে না, এটুক শিওর থাকো। ওকে, আচ্ছা 1 মিনিট প্লিজ, আমি একটু জয়েন করা লাগবে বোঝার জন্য। হ্যাঁ, দরজার কবাট ফাঁক করতে কি হলো, বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। এই পিয়নের নাম কি? হ্যাঁ, ইসাক মিয়া। এই হলো একদম পাকিস্তানের খাস দোসর যদি বলা যায় কাউকে, ওই রকম, ঠিক আছে। এই যে আচ্ছা 1 মিনিট, দাগানো গেলে খুব ভালো হয়। হ্যাঁ, দাগানো হচ্ছে। ইসাক মিয়া, সে আসলো সামনে সালাম দিয়া, মানে সে কিন্তু বাঙালি, বাংলাদেশে আছে মানে সে বাঙালি। সে কিন্তু পাকিস্তানে মানে উর্দুতে কথা বলতেছে, কারণ কি সে একদম পাকিস্তানকে ওন করতেছে, ঠিক আছে। সে চাচ্ছে যে পাকিস্তান জিতুক, সে পাকিস্তানের কি একদম দালাল বলা যায়, ঠিক আছে। একদম লাস্টে কি বলতেছে দেখো, তলব কিয়া, তলব কিছু শব্দ আছে এখানে উর্দু শব্দ, এই উপন্যাস বলতেছি, গল্পের কিছু শব্দ তোমাকে জানতে হবে, যে কিছু উর্দু লাইন, কিছু উর্দু শব্দ, এগুলোর মিনিং কিন্তু খুব ভালো মতো খেয়াল করবা, ঠিক আছে। তারপরে মেইনলি ডাকার কারণ ছিল কলেজের দেয়াল ঘেঁষে বোমা ফাটিয়েছিল কেউ, ঠিক আছে। এটা হলো মেইন রিজন ছিল। তারপরে দেখো মিসক্রিয়ান লোক ইলেকট্রিসিটি ট্রান্সফরমার। মিসক্রিয়ান বলতে কি বোঝাচ্ছে? মিসক্রিয়ান্ট, ঠিক আছে। মিসক্রিয়ান্ট শব্দটার অর্থ দুষ্কৃতিকারী। এটা মানে দেখো সবকিছু একটা ন্যারেটিভ থাকে। দেখো এই যে এখনো বাংলাদেশ আওয়ামী লীগের পেজে গেলে দেখবা যে এখানে বলতেছে যে ছাত্ররূপী সন্ত্রাসীরা, ঠিক আছে। আর আমরা জানি তো আওয়ামী লীগকে কি বলা হচ্ছে সারা দেশে। মানে এক একজন এক একটাকে মানে
নেগেটিভলি প্রেজেন্ট করে। সো পাকিস্তানিরাও কি মুক্তিযোদ্ধাদের প্রেজেন্ট করতে কিভাবে? মিসক্রিয়েন্ট হিসেবে, এরা দুষ্কৃতিকারী বা এরা দেশদ্রোহী এভাবে প্রেজেন্ট করতো। और और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, মানে এবং ওয়াপাস মানে ব্যাক, ঠিক আছে? ওয়াপাস শব্দটার অর্থ কি এটা মনে রাখবা, এক মিনিট। ব্যাক যাওয়ার সময় বা ফিরে যাওয়ার সময় ওয়াপাস শব্দটার অর্থ খেয়াল রাখবা, ব্যাক যাওয়া, ঠিক আছে? ব্যাক যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেব কা কোঠি মে মানে বাংলোতে বা বাসায় গ্রেনেড ফেকছে, গেট তোড় দিয়া। তোড় দিয়া মানে কি? ভেঙে ফেলছে। তো যারা হিন্দি পারে তারা খুব ভালো মতো বোঝার কথা এটা, এমন কোনো আহামরি হিন্দি না এটা। ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপাল স্যারের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। মানে দেয়াল থেকে বা ইলেকট্রিক ট্রান্সফরমার থেকে প্রিন্সিপালের বাংলো কিন্তু বেশ দূরে, এটা বোঝাচ্ছে। কলেজের জিমনেসিয়ামে এখন মিলিটারি ক্যাম্প, প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা আসলে, কারণ প্রিন্সিপালকে মাইরা তো কারো লাভ নেই, আসলে ওইটা মিলিটারি ক্যাম্প। এভাবে লেখক আর কি অ্যানালাইজ করতেছে বিষয়গুলো। সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে হলো কি করে, সে জানতে চায় ক্যাসে, ঠিক আছে? আসলে এটাই তো একটা রহস্যময় কোয়েশ্চেন, যে ধরো ওই দিকে ওই পাশের দেয়ালে মারছে একটা, আর একদম ভেতরে একটা মারছে, ভেতরে তো মিলিটারি ক্যাম্প, কেমনে মারলো? প্রিন্সিপাল স্যারের পিয়ন বলল যে ও আপ হি কহ সকতা, এখানে কহ সকতা লেখা, বাট এটা কিন্তু হিন্দিতে বললে কহ সকতা হইতো, ঠিক আছে? ও আপ হি কহ সকতা মানে হলো এটা আপনিই বলতে পারবেন, ঠিক আছে? এগুলোর নিশ্চয়ই অর্থগুলো তোমরা জানো অলরেডি। দেখো, তারপর লেখক বলতেছে মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়েন্টদের লোক ভাবে নাকি? তার মাথাটা আপনি আপনি নিচু নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বইছে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা, ঠিক আছে? লেখকের কথাগুলো দেখে ইন্টারেস্টিং, যে বাংলা এবং হিন্দি মিশিয়ে কথা বলতেছে। ওই যে 5-7 মিনিট লাগেগা, আমার এই যে 5-7 মিনিট লাগেগা। তারপরে লেখক ইসাক মিয়া বলতেছে নেহি, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলে আব্দুস সাত্তার মৃধা মৃধা কা ঘর জানা হোগা, মানে আব্দুস সাত্তার মৃধা এটা আরেকজন টিচার, তাই তো? তারপরে ওখানে যে প্রিন্সিপালের কাছে যে আরেকজন কর্নেল সাহেব আসছে, কর্নেল সাহেব বলতে পাকিস্তানি আর্মির কর্নেল। সব কি বলে, সব প্রফেসর কা ইত্তেলা দিয়া। এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়, প্রফেসর বলতে কি বুঝাইছে বলো তো? স্যার প্রফেসর মানে সব কলেজের টিচারদের ইয়া করছে, তাগিদ দিছে যাওয়ার জন্য। ফরন আইয়ে, ফরন মানে খুব দ্রুত আসেন। কর্নেলের নেতৃত্বে মিলিটারিদের হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। রাস্তায় ঘড়বড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে, এখানে দেখো টিজ করছে, মানে পিয়নকে টিজ করছে যে ও নিজেই এখন মিলিটারি কর্নেল। তাই ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোঁজ চলে আসে, সে হয়তো ডেমোটেড হয়ে লেফটেন্যান্ট কর্নেল হয়ে গেছে। আচ্ছা, কর্নেল তোমরা নিশ্চয়ই জানো পদগুলো, যে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, তারপর আছে, ঠিক আছে? কর্নেল মোটামুটি সিনিয়র র্যাঙ্ক, আরো নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল, ঠিক আছে? মানে ক্যাপ্টেন পর্যন্ত এত জুনিয়র হবে না, মানে ভালোই তেজ আছে, এটাই বোঝাচ্ছে। মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। তটস্থ শব্দটার অর্থ কি বল, কি হতে পারে? তটস্থ শব্দের অর্থ কি হতে পারে? মানে সজাগ। সজাগ, ঠিক আছে? মানে যারা ভালো মানুষ তাকে দেখে সবাই ইয়া হইছে, কি বলে, ইয়া কি বলে, বেশ সাবধান থাকে, ঠিক আছে? সতর্ক থাকে বা গার্ড অন রেখে চলে, নিজের গার্ড অন রাখে। তারপরে দেখো, এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কোনো কালে দাদা না পরদাদার ভাইরার মামু না কে দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে এখন সে দিন রাত উর্দু বলে। এখানে টিজ করছে মূলত, কি করা হচ্ছে দেখো, টিজ করে কথা বলতেছে কিন্তু লেখক, কারণ ইসাক মানুষটা টিজ করার মতো, কারণ সে একদম দেশদ্রোহী আসলে সে, মানে মিসক্রিয়ান্ট তো আসলে তারা ছিল, তাই না? যেতেই হবে, অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার, এই যে তার ওয়াইফ এই কথা বলতে লাগছিল। দেখো কথাটা এখনো শেষই হয় নাই। বউয়ের এসব
সোহাগের কথা সোহাগ বোঝাচ্ছে, ঠিক আছে? সোহাগ বলতে কিন্তু সোহাগ বোঝাচ্ছে। সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউকে প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াড যদি দাঁড় করিয়েই দেয় তো কর্নেল সাহেবের হাত পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? মানে কপালে মানে যেন বেশি টর্চার করে না মারে, এভাবে অনেক ওভার থিঙ্কিং করতেছে লেখক। আচ্ছা, প্রিন্সিপাল স্যার কি তার জন্য এই তদবিরটুকু করবে না? মানে পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ছে, সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে, সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের সাথে সবিনয়ে নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তা সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। এখন পাকিস্তানের শরীরের কাটা বলতে কি বোঝানো হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপ কোশ্চেন আসতে পারে যে পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছিল কিন্তু শহীদ মিনারকে। ওকে, পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নীরব করতে হলে পাক সাফ, এখানে পাকিস্তানের পাক সাফ শরীর আসছে কই থেকে বলো তো? পাকিস্তানের জাতীয় সঙ্গীতটাকে শুনছো? পাকিস্তানের আমাদের জাতীয় সঙ্গীত কেমন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পাকিস্তান মানে হলো পবিত্র জমিন, বুঝতে পারছো? পাকিস্তান মানে মুসলিমদের জন্য একটা ল্যান্ড অফ পারপেচুয়াল ঈদ, মানে অলওয়েজ ঈদ যেখানে থাকবে, ঠিক আছে? এরকম একটা আশা নিয়ে তৈরি করা হয়েছিল পাকিস্তান। এবং পাকিস্তানের জাতীয় সঙ্গীত হলো পাক সাফ জমিন সাধবাদ, সাধুবাদ আর কি, ঠিক আছে? তো পাক সাফ শরীরটাকে নীরব করতে হলে এটাকেই উপদেশ হিসেবে ইউজ করছে লেখক। নীরব করতে হলে বা মানে একদম সুস্থ করে তুলতে গেলে কি করা লাগবে? এই কাটাগুলো ওপরাতে হবে। কাটাগুলো কোনটা? শহীদ মিনার। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদ পরামর্শ শুনেছে, গ্রামেগঞ্জে যেখানেই গেছে কে এই পরামর্শ শুনছিল, ঠিক আছে? মিলিটারি ডক্টর আফাজ আহমেদ। আচ্ছা, ডক্টর আফাজ আহমদটা কে বলতো? প্রিন্সিপাল কিন্তু এটা, তাই না? অ্যাজ ফার এজ আমার মনে পড়ে আফাজ আহমদ হলো প্রিন্সিপাল কলেজের। প্রথমেই কামান তাক করছে শহীদ মিনারের দিকে, দেশে একটা কলেজে শহীদ মিনার আর নাই। ওকে, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছুই নাই, একটু বোঝানোর মতো জায়গা আছে, এগুলো পড়াই তাহলে ভালো হবে। এখনো বাড়ি থেকে বের হয় নাই, এখানে বউয়ের সাথে কথাবার্তা আছে কিছু। এই যে এই জিনিসটা দেখো, এইসব কথা এখন বলার দরকারটা কি? টেলিভিশনের রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নরমাল। এইটার কিন্তু একটা বড়সড় উদাহরণ তোমরা পাইছো কয়েক মাস আগে। দেশে আন্দোলন হয়ে মানুষ মরতেছে, দিনে 40-50টা মানুষ মারা যাচ্ছে, এমন হয়েছে। বাট টিভিতে কি প্রকাশ করে যখন একটা মানে আসলেই একটা অটোক্রেটিক রেজিম চলে বা শাসন চলে? টিভিতে কিন্তু দেখায় মাস মিডিয়া হলো অটোক্রেট বা ডিক্টেটরদের একটা বড় অস্ত্র মানুষকে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে? মাস মিডিয়া বা এই টেলিভিশন চ্যানেল গুলো বা সংবাদপত্র, এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এগুলাকে যে এত ইয়া করা হচ্ছে, এত টিস খাইতেছে, কেন খাইতেছে? কারণ এরা খুব বড় দোষর। ইন্ডিয়া, তারপরে শেখ হাসিনার প্রোপাগান্ডার দোষর ছিল এগুলো। প্রোপাগান্ডা ছড়ানো হয় মিডিয়ার মাধ্যমে, এটা মনে রাখবে। এই সিচুয়েশন নরমাল বলা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা হয়েছে, মিসক্রিয়েন্ট একদম সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, our ultimate aim remains the same, that is to hand over power to the elected representatives of the people. সবই তো নরমাল হয়ে আসছে। বাঙালি, আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক, ঠিক আছে? এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না, আসমা তার ওয়াইফের নাম ছিল। এরপরে দেখো, এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলাবে না, মিন্টুর রেনকোট, ঠিক আছে? এখানে হলো গল্পের রূপক যে ইয়াটা এখানে আসবে। মিন্টু কে? মিন্টু হলো লেখকের শ্যালক বা এই আসমার ভাই, ঠিক আছে? এই বউয়ের ভাইটার জন্য তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় বা এক্সট্রা কেয়ারফুল থাকতে হচ্ছে। কারণ কি? কারণ বেসিক্যালি মিন্টু যুদ্ধে গেছে, ঠিক আছে? তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে। এটা আসতে পারে মিন্টু কোন মাসে যায়, ঠিক আছে? জুনের 23 তারিখ। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো, মানে পরের মাসে বাড়ি চেঞ্জ করছে, কারণ মানুষজন ডাউট করবে। মানুষজন ডাউট করলেই কিন্তু শেষ, খতম, যে একদম মুক্তিযুদ্ধে গেছে, কারণ লেখক আর সরকারি চাকরি করে, একদম কেস খেয়ে যেত।
বলা যায় না, ওখানে যদি কেউ কিছু আজ করে থাকে, ও চলে যাওয়ার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। মানে মানুষজনও কুটনামও করে, যে বাংলাদেশের মানুষ তো চেনই। ব্যাস এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হুন্নে হয়ে। মিলিটারি লাগার পর থেকে ইনি 4 বার, কয়বার বাড়ি পাল্টেছিল? 4 বার। আমি কিছু জায়গায় দিচ্ছি, ঠিক আছে? এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক বলেছিল, আপনার ভাইটাকে আর ঢাকা, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা টিপ টিপ করছিল। এবার যদি তার সারা প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানলা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিলার ধান ক্ষেত। তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল, মানে মুক্তিযোদ্ধাদের দল। ইনি মুক্তিযোদ্ধাদের দল বুঝিয়েছে। তারপরে দেখো, দেখি ইম্পর্টেন্ট কি আছে, তোলা অস্ত্রটিকে। ভাইয়া এখানে ইস্টার্ন গানওয়ালা ছোকরার দল, এটা মানে কি, মানে বন্দুক হাতে থাকে? বুঝলাম না। মানে এখানে মুক্তিযোদ্ধাদের বোঝাইছে, ঠিক আছে? স্টেন গানওয়ালা ছোকরার দল মানে কি, মুক্তিযোদ্ধারা। মানে এখানে পাকিস্তানি স্টেন গান না কিন্তু, মানে মুক্তিযোদ্ধারা যে এই যে নৌকায় করে আসে ওইটা বুঝাইছে। এই যে এই সাইডে এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর ওপর বউ যদি মিন্টুর কথা তোলে, তা অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যে জানে, ঠিক আছে? মানে মিন্টু তো ওদের বাসার মানুষ, এটা মিন করছে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে, মানে ইয়াতে গেছে, কি বলে, যুদ্ধে। কিসিঞ্জার সাহেব, হুইজ কিসিঞ্জার? কিসিঞ্জার নামটা তো শুনে থাকার কথা, বলেন। কিসিঞ্জার কে ছিল? কিসিঞ্জার ছিল মুক্তিযোদ্ধা, মানে যুদ্ধকালীন আমেরিকার ফরেন এন্ড সামরিক উপদেষ্টা, ঠিক আছে? মানে আমেরিকার রিপ্রেজেন্টেটিভ ছিল একজন, নট প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ছিল কে? রিচার্ড নিক্সন ওই টাইমে। আর এটা হলো হেনরি কিসিঞ্জার। নামটা শুনবা যে, আচ্ছা জিকে বই পড়ে থাকতে পারে, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলছিল কে? ঠিক আছে, এটা খুব কমন প্রশ্ন হেনরি কিসিঞ্জারকে নিয়ে। এই উত্তরটা হবে হেনরি কিসিঞ্জার। এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। এবং একটা জিনিস মনে রাখো যে আইয়ুব খানের টাইমে, ঠিক আছে, আইয়ুব খান যতদিন ছিল ক্ষমতায় পাকিস্তানে, সে আমেরিকার সাথে খুব খাতির করছিল। সে আমেরিকার ডেভেলপমেন্ট মডেল ফলো করছিল, আমেরিকার থেকে অনেক ফান্ড নিছে, আমেরিকার প্রতি ইয়া করছে, কি বলে, ওবিডিয়েন্স প্রকাশ করছে। কারণ ওই টাইমে কোল্ড ওয়ার চলতেছিল, তো আমেরিকাও চাচ্ছিল যে দলে লোক ভিড়াইতে। তো পাকিস্তান যেহেতু আমেরিকার ক্লোজ মানুষ ছিল, বাংলাদেশের বিষয়টা কিন্তু আমেরিকা আমলে নেয় নাই, ঠিক আছে? আমেরিকা কিন্তু বাংলাদেশকে ওই রকম সাপোর্ট দেয় নাই এজ আ কান্ট্রি, যতটা দেওয়া উচিত ছিল। মানুষ মেরে সাফ করে দেয়, জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার, ঠিক আছে? এই যে এখানে লেখক যে বলতেছে যে একদিকে মানুষ মরে সাফ হয়ে যাইতেছে, আর আমেরিকা কি বলতেছে? ইন্টারনাল অ্যাফেয়ার। এখানেও কি একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স কাজ করতেছে। এই যে বললাম, কিভাবে মনে রাখবা, দেখো কয়েকটা হিস্ট্রিক্যাল কনসেপ্ট কিন্তু আমি বলতেছি তোমাকে। আমেরিকা কেন বলছে, কিসিঞ্জার কেন বলছিল এটা পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার? সবাই তো জানে যুদ্ধ হচ্ছে, মানুষ মারতেছে, কিন্তু ইন্টারনাল অ্যাফেয়ার কেন বলছে? কারণ পাকিস্তান আমেরিকার ক্লোজ একটা কান্ট্রি ছিল। আইয়ুব খানের টাইম থেকেই আইয়ুব খান পাকিস্তানের সাথে অনেক সমঝোতা করছে, অনেক কি ওবিডিয়েন্স প্রকাশ করছে, বা একদম হাম্বলনেস শো করছে। এই জন্য আমেরিকা কিন্তু এই যুদ্ধের ব্যাপারে স্কেপটিক্যাল ছিল বা উদাসীন ছিল। তারপর না না, এ ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁষতে দেওয়া ঠিক নাই। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট এইসব পাঠান, চালান পাঠায়। তারপর এখনো বাইর হয় নাই না বাসা থেকেই, দেখি তো ফিট করে কিনা। মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এখানে একটু খুনছুটি দেখাইছে হাজব্যান্ড ওয়াইফের, ভালোই তো। রিন করে শুধু চুপিও দিয়ে দেয়। এই যে এখানে দেখো, এইটা দ্বারা কি বোঝাইছে? আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। এটা কিন্তু একদম ডিরেক্ট স্পিচ বাচ্চা, ঠিক আছে? 2.5 বছরের মেয়ের স্পিচ। মানে কি, ওই ছোট মামা, তার ছোট মামার রেইনকোট তার বাবা পরছে ওই মেয়েটার, এই জন্য এটা মিন করতেছে যে আব্বু ছোট মামা হয়ে গেছে, যেভাবে বোঝাচ্ছে। সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? মানে লেখক ভয় পেয়ে গেছে, মিন্টু চলে আসলো নাকি? এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি, তার মানে শেফ শেষ, ঠিক আছে? তারপরে দেখে যে না, দরজার ছিটকিনি ও খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা, তাহলে দেখো 2 সন্তান,
এক হলো 5 বছরের ছেলে, আর এক হলো 2.5 বছরের মেয়ে। গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? হ্যাঁ, তো ভাবনায় পড়ে গেছে লেখক। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাচিকা খায়। না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়া অপরাধ হবে কেন? মানে শুধু শুধু ভয় পাচ্ছে। এই যে প্রিন্সিপাল, দেখো প্রিন্সিপালের নাম কি? ডক্টর আফাজ আহমেদ ছিল, এই যে শহীদ মিনার ভাঙছিল, এই যে বলবো না, ঠিকই বলে। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ এর সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভ। ঠিক আছে? সাবভার্সিভ মানে কি? মানে এই যে উগ্রপন্থী, ঠিক আছে, বা এখানে দেশদ্রোহী মিন করতেছে আর কি, ওই টাইপের মিন করতেছে। তার সে তো বাপু এসব থেকে শত হাত দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতর দমাদম মিলিটারি মারে। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? মানে তার যে সারা যুদ্ধে গেছে, এটা তার দোষ কই? এটা মিন করতেছে। এই যে মিলিটারি প্রত্যেক দিনই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে দেয়, টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়। সে কখন এসব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়। তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে কলিগরা ফিস ফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে। কই, সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলে আলগোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। প্রিন্সিপালের সাথে কি খ্যাসখ্যাস গেলা হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। ঠিক আছে? ওকে, এখানে সে বোঝাচ্ছে যে সে অনেক সেফ থাকতো। তোমাকে একটু বুঝাই দেই। রাস্তায় রিক্সা ছিল না। এরপর দেখি কাজের কথা কম এই গল্পে, বুঝছে? এই গল্প অনেক গেজানো, দেখছে? খেয়াল করছো? যেমন গল্প করছে পুরা, মানে চানাচুর খাওয়ার মতো গল্প করা পুরা। এই যে বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য টাকা থেকে উত্তরে বাস স্ট্যান্ডে আসলো সে। এরপরে বাসের ওঠার সিনারিও। এরপর থেকে বাসে যাত্রী কম, কন্ডাক্টর সবসময় যেমন খালি গাড়ি খালি মুরগি চেঁচায়, সেরকম সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এই জন্য তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা, কিন্তু কেউ তাকে কিছু বললো না। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাসের সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না। তার পোশাক কি সবাই ঘাবড়ে দিল নাকি? মানে সে ভাবতেছে, মানে লেখকের অনেক চিন্তা ভাবনা, অনেক ধ্যান ধারণা দেখবা যে এই গল্পে প্রকাশ পাইছে। সে অনেক চিন্তা করছে, চিন্তাগুলো কিন্তু লেখক তুলে ধরছে। খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে পছন্দ হয়, আবার পিছের সিটে যায়। এমন সময় পেছনের দিক থেকে দুইজন যাত্রী উঠে তাড়াহুড়া করে রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখেই। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। ঠিক আছে? এখানে হুদাই গেজানো আসলে। এখানে রেইনকোটটাকে যে তার, দেখো ইউজুয়ালি কি লেখক বোঝাতে চাচ্ছে যে ইউজুয়ালি তার সাথে এরকম হয় না, তাই তো? রেইনকোট পরছে এজন্য সে একটা প্রিভিলেজড ফিল করতেছে, যে ওকে দেখে ভয় পাচ্ছে ক্রিমিনালরা। জুৎসই জুৎসই মানে কি? মানে পারফেক্ট, ঠিক আছে, মানে মোটামুটি একটা কনভেনিয়েন্ট সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই সময় ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা 3 জন যাত্রী। এদেরও সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে লেখক। ঠিক আছে? ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, এই টাইপ মানুষ। অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগে ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট পায়। 3টে ক্রিমিনালের একটা তার দিকে আর ফিরেও তাকায় না। তার মানে বেশ ভয় পেয়েছে বলেই মানে লেখক মনে করে। এই যে মিন্টু রেইনকোট, তার কাজ হচ্ছে চোর ছাচর পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষেরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে এবার কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ, ছাতা হাতে, কেউ কেউ নিজ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে।
মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাট থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। আচ্ছা, এখানে ইউজলেস কথাবার্তা বেশি। বাস থামালে সে দেখলো একে অপরের হ্যাঁ, কয়জন প্যাসেঞ্জার বাস থামায়, প্রথমে কয়জন প্যাসেঞ্জার উঠলো? 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। ঠিক আছে, এটা মানে পড়বা ভালো মতো। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে কিছু বলবে? ওকে, দেখো সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো এবং একজন রোখো রোখো বলতে বলতে নেমে পড়লো। মানে এক কথায় সেম, দেখো একই ঘটনা কয়বার বললো, মানে একই টাইপের ঘটনা, যে প্রথমে 2 জন নেমে গেল, তারপর 3 জন নেমে গেল, এরা উঠতে যায় নেমে গেল, এই টাইপ বলতেছে। ঠিক আছে, গল্পটা বেশ বোরিং আসলে। শেষের জন বোধহয় এমনই অর্ডিনারি চোর, ছিচকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রথম 3টে কোথাও সুন্দর মেয়ে দেখলে মিলিটারিকে খবর দেয় বা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দর মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো রাজাকার, রাজাকারের একটা পরিচয় দিচ্ছে। দেখো ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। এখানে দেখো অপরাধী মুক্ত বাস, কি ইন্টারেস্টিং। লেখক চেহারা দেখেই জাজ করে ফেলছে যে কে চোর আর কে ইয়া। জানলার বাইরে বৃষ্টির আঁশ উঠছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগছে। এবার দেখো ট্রান্সপারেন্ট আবরণ বলতে কি বোঝাইছে বলো? বৃষ্টি হওয়ার পরে যে পানি পড়ে থাকে না বাড়িঘরের উপর, গাছপালার উপর, এখানে ওইটাকে ট্রান্সপারেন্ট আবরণ বলছে লেখক, বুঝছো? সমস্ত ভালো ভালো লাগাটা চির খায়। বাস হঠাৎ করে ব্রেক কষলো, তখন তাকে তাকাতে হয় বাঁয়ে, চোখ পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে। মানে নির্মীয়মান মানে যা নির্মাণ এখনো চলমান। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে, সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারি গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। মানে এই ঘটনা লেখক নিজে দেখছে ক্র্যাকডাউনের রাতে। ক্র্যাকডাউনের রাত বলতে কবে? 25 মার্চ, তাই তো? তবে দেখো রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারে একটু বিরতি দিলে ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানলার পর্দা তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুম্মার নামাজ সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে খুব ইচ্ছে করছিল। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নাই, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। সেই সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকাল মিলিটারি ওই দৃশ্যের পুনর্ঘটনার পাঁয়তারা করছে। এখন তো না করে নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়া হবে কি করে? এরা বোধহয় যে কোনো সময়ই নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মানে মিলিটারিরাই ছিল এরকম। ঠিক আছে, এই লাইনটা দেখো। এরা বোধহয় যে কোনো সময়কেই নামাজের ওয়াক্ত ইয়া করে হুকুম জারি করেছে। মানে মিলিটারি ছিল বা স্বায়ত্ত শাসন যারা করে বা অটোক্র্যাট যারা হয় তারা আসলে নিজের মতো নিয়ম জারি করে, নিজের সুবিধা মতো। এখানেও তাই। এখানে দেখি মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গান তাক করিয়ে রেখেছে মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওইসব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠলো লম্বা এবং খুব ফর্সা এক মিলিটারি। মানে লেখক যে বাসে ছিল ওই বাসে একজন মিলিটারি উঠলো। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নেই, যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। ঠিক আছে, মানে এখানে দেখছো এই গল্পে কত ইউজলেস লাইন লেখা যেগুলো প্রয়োজন নাই। ঠিক আছে, বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হলকা বেরোয় তার চোখ দিয়ে। এখানে দেখো এই যে এই টাইপ লাইন গুলো কিন্তু এক্সপ্লেন করতে দিতে পারে অনুধাবন। ঠিক আছে, প্রতিটা লাইন ভালো মতো একটু পড়ো। মানে কোন কনটেক্সট মেইনলি দেখো,
কোন কনটেক্সটে কখন বলা হয়েছে, যে মিলিটারি ওঠার পর যেটা বলা হয়েছে এটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে তোমাকে। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ ছুচালো হয়ে আসে এবং ছুচালো চোখের মনির কাঁটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাহনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয়। মিলিটারি খাড়া নাকে, ছুচালো চোখে, গোফের নিচে ও নাক, গোফের ও চোখের আশপাশে নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো, মিলিটারি চোখাচোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের উপরে। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা মিলিটারি দেখে মিলিটারির এত থ মেরে যাওয়ার কি হলো। এরপরে রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুতি শেষ করে মিলিটারি হঠাৎ বলে যে আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে। যাত্রীদের এরপর কিছু হয় না। এরপরে দেখো প্রিন্সিপালের কামরা বা প্রিন্সিপালের রুমে লেখক চলে গেছে। এমন টাইমে কিভাবে কি হয়, সিংহাসন মার্কা চেয়ারে বসে আছে জাঁদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। ঠিক আছে, জাঁদরেল কোন ভাষার শব্দ বলো? ইংরেজি ভাষা। শিওর? আমাদের পরীক্ষায় এটা আসছিল। দেখো আমি বলি, একটু একটু ওয়েট করো। হ্যাঁ, কি বলতেছিলাম জানি, আচ্ছা জাঁদরেল। জাঁদরেল হইল মানে আসছে কোন ওয়ার্ড থেকে জানো? জেনারেল থেকে। জেনারেল থেকে ওয়ার্ডটা আসছে। বা ইংরেজি যে সামরিক বাহিনীর জেনারেল বলি না আমরা, জেনারেল অমুক, জেনারেল আজিজ করিম ভুইয়া, এগুলা। ঠিক আছে, জাদ্রেল টাইপের আমরা। এবং জাদ্রেল বলতে কিন্তু জেনারেল আমরা বোঝাই না, এটা মানে গৌণ অর্থটা অন্যরকম বা ব্যবহারিক অর্থটা অন্যরকম। এটা বোঝায় যে একটু মানে একটু রুট টাইপ, তাই না? ওই টাইপ মানুষ জাদ্রেল টাইপ, রুড মার্সিলেস টাইপ মানুষ। এক মিলিটারি পান্ডা, পান্ডা বলছে। ঠিক আছে, তার ভাটিক মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমদ এমএসসি পিএইচডি ইপিএস ইএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমদ এমএসসি পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। শাট আপ। ঠিক আছে, শাট আপটা বলছে কে? জাদ্রেল টাইপ যে কর্নেল বসেছিল। এবার প্রিন্সিপাল থামে, তাকে এবং আব্দুল সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তার কপালে কি যে আছে তা জানে এক আল্লাহ আর জানে এক মিলিটারি। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, জিপ চলছিল একে বেঁকে। ওকে, এখানে মনে হয় বেশি আর কিছু নাই। আচ্ছা, মেইন কোয়েশ্চেন আছে। ঠিক আছে, প্রশ্নগুলো প্রায় একই রকম। দেখো প্রশ্নগুলো কেমন হয়ে গেল। এই যে কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে এনেছিল কারা? ঠিক আছে, লোহার আলমারি থেকে কোয়েশ্চেন শুরু। সে জবাব দেয় ঠিক। অফিসের জন্য 3টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টা করে, অর্থাৎ এখানে কি 6টা, টোটাল 6টা, 3টা, এবং ইংরেজির জন্য 1টা। সর্বমোট কয়টা? 10টা। 6 3 9 আর 10, 10টা আলমারি কলেজে নিয়ে এসেছে। এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে, ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কোত্থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার। ঠিক আছে, এভাবে বলে তারা হলো কুলি, আমি একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? মানে তারা দেখছে নুরুল হুদাকে কথা বলতে বা কোনো ইনফরমেশন পাইছে এরকম। প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা, আকার ও তারাজাবের মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল, তার দায়িত্ব ছিল। এরপর মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো কে জানে? মানে তার চেয়ে বলতে নুরুল হুদার কথা বলতেছে যে
যে তুমি তো জানোই মানে তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। তারপর দেখো আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি অফিসার বলে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক তাকিয়ে থাকে, তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি কি যেন বলেছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো জুত। ঠিক আছে, বৃষ্টি নিয়ে কথা হচ্ছিল, কুলিটা বিড়বিড় করে বলছিল বর্ষাকালেই তো জুত, মানে বর্ষাকালেই তো পারফেক্ট। কথাটা দুবার বলেছিল, এর মানে কি? স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করেছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। এই 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 বাক্যটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বাক্য, ঠিক আছে, এবং বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এখানে রাশিয়ার কথা কেন বলা হয়েছে বলো তো? তোমরা তো কোর্সে এসেছি, যে তোমাদের কনসেপ্টটা কেমন বল? এটা ভাইয়া ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে মানে হিটলার যে আক্রমণ করেছিল তখন তো মানে ছিল আর কি, শীতকাল ছিল। ওটা ওদের জন্য ওই শীতকালটা ওদের জন্য বিপর্যস্ত হয়েছিল, মানে কি ওরা যুদ্ধে হারছিল। রাশিয়ানরা তো আর অভ্যস্ত, আমাদের যা রাশিয়ানরা শীতকালে কিন্তু অভ্যস্ত। সো জার্মান যখন অ্যাটাক করে ইস্টার্ন ফ্রন্টে, তখন কিন্তু আর পারে নাই, ঠিক আছে, ইস্টার্ন ফ্রন্টে অ্যাটাক করে পারলো না, কারণ ওই টাইমে জেনারেল উইন্টার হয়ে গেছে রাশিয়াতে। রাশিয়ানরা যেভাবে খাপ খাইয়ে নিতে পারে, জার্মানরা আগাইতে পারতেছে না। ওই জন্য হিটলারের ওয়ার্স্ট ডিসিশন অফ লাইফ ছিল রাশিয়ার এগেইনস্টে যাওয়া, এটা জানো? হিটলারের কিন্তু জীবনের ভুল এটাই ছিল, সবচেয়ে বড় ভুল, রাশিয়ার এগেইনস্টে যুদ্ধ করা। তারপরে দেখো আমাদের জেনারেল মনসুন, আমাদের মনসুনটা এরকম, বা বাংলার মাটিতে হিউমিডিটি অনেক বেশি। আমাদের অনেকে শাসন করছে না, মুঘল, ইংরেজ, এরা কিন্তু কেউ বাংলা নিয়ে খুব খুশি ছিল না, বা বাংলাদেশের যে এলাকাটা আছে বাংলাদেশকে কখনো আপন করে নেয়নি। কারণ কি জানো? বাংলাদেশ হলো এদের জন্য একটা প্রবলেম। বাংলাদেশ জায়গাটা খুব একটা ভালো না, এখানে এক্সট্রিম হট ওয়েদার, এখানে এক্সট্রিম হিউমিডিটি, এবং মনসুনে একদম কি অবস্থা হয় তোমরা জানো, একদম ফ্লাডেড হয়ে যায়, তাই না? ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? মানে বুঝাইছে এই ব্যাপারটাই, যে এই যখন বৃষ্টিকাল যখন শুরু হবে, তখন তো পাকিস্তানিরা এই মনসুনে অভ্যস্ত না, কিন্তু আমরা তো অভ্যস্ত। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহী নুরুল হুদা এদিক ওদিক তাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। কতক্ষণ পর সে বুঝতে পারে মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে সে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তাকে তুলে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায়, সে খবর তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়, দিয়ে মানে নিশ্চয়তা দিয়ে তাকে ট্রিট করে, ঠিক আছে। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়, কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফের এসে জিজ্ঞেস করে, সে আবার বলে যে হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নে জবাব না পেয়ে মিলিটারি তাকে আবার অন্য একটা ঘরে নিয়ে যায়, তার বেটে খাটো শরীরকে ঝুলে দেওয়া হয় ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাশে চাবুকের বাড়ি পড়ে সবাদ সবাদ করে, তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে, ঠিক আছে, মানে কিছুক্ষণ পর সে মানে মানে আর কেয়ার করতেছে না, উৎপাত মনে হচ্ছে, জাস্ট সিলি মনে হচ্ছে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর, রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে। কিন্তু তার ওম, এই যে রেইনকোটটার ওম তার শরীরে এখনো লেগেই আছে। এখানে কিন্তু ওম বলতে উষ্ণতাটা না, এখানে সেই চেতনাটা, ঠিক আছে, মুক্তিযুদ্ধের যে অপশক্তি বিরোধী চেতনা, এটা বোঝাচ্ছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায় আসছে অবিরাম বলেই চলে। মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে, শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আঁতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে। এমনিতে গল্পের মেসেজটা ভালো, বাট অনেক গেজায় ফেলছে বেশি, বুঝছো, গল্পের মাঝে যে বোর হয়ে যাবা এতটা। এই দেখো এগুলো সব ভালো মতো পড়বা রিটেনের জন্য, ঠিক আছে। টিকাগুলো এখানে দেখো অনেকগুলো টিকা আছে, অনেকগুলো এক্সপ্লেনেশন আছে এই গল্পে আর কি।
এগুলো কিন্তু খুব ভালো মতো আসতে পারে। রাশিয়ায় যে জেনারেল উইন্টার ছিল, আমাদের জেনারেল মনসুন, এটা কিন্তু খুবই ভালো। এখানে বর্ণনাটা খুব ভালো মতোই দিছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিভাবে রাশিয়ানদের হয়েছিল। তারপর বেসিক কিছু, যেমন কত সালে প্রকাশিত হয় গল্প, তারপর জাল স্বপ্নে স্বপ্নের জাল, এগুলো ওকে, এগুলো গেল। এই গেল আজকের গল্পটা, ঠিক আছে। আচ্ছা, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের উপরে শর্ট আমি কিছু নোট করে দিব তোমাদের, একটু ওয়েট করো। এক মিনিট, ফোনটা একটু ওয়েট করো, ঠিক আছে। আমি স্ক্রিন হোয়াইট বোর্ড শেয়ার দিচ্ছি তো। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা গেলে একটু জানাবা কাইন্ডলি। আশা করি দেখতে পাইতেছো স্ক্রিন। আচ্ছা, জি ভাইয়া। অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ বা শুধু প্রয়োগ, ঠিক আছে। প্রয়োগ এবং অপপ্রয়োগ এই দুইটা আমরা ওয়ার্ড ইউজ করে থাকি। দেখো তোমাদের বলি, একটা হলো প্রয়োগ আর একটা হলো অপপ্রয়োগ। এইটা লিখিত আইটেমে মাঝে মাঝে চলে আসতেও পারে, নাও পারে, মানে গ্যারান্টি নাই, বাট আমরা জেনে রাখাটা খুব ভালো, ঠিক আছে। শুদ্ধ প্রয়োগ বা সঠিক ব্যবহারকে বলা হয় প্রয়োগ, ঠিক আছে। মানে শুদ্ধ ব্যবহারটাকে বলা হয় বা এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রয়োগ, আর যে কোনো ভুল ব্যবহারকে বলা হয় অপপ্রয়োগ। এখন এখানে যদি বেসিক একটা এক্সাম্পল দিই, আমি যদি বললাম যে আমি অশ্রু জলে সিক্ত, আমি যদি এভাবে বলি, এখানে কিন্তু একটা বড়সড় ভুল আছে। অশ্রু মানেই চোখের পানি, আর এখানে জল, ঠিক আছে। এবার দেখো, চোখের পানি এবং জল আলাদা করে লেখার কোনো দরকার ছিল না। আমি অশ্রুতে সিক্ত এমন হতে পারতো, তাই না? এখন মেইনলি বাক্যের প্রয়োগ বা অপপ্রয়োগে বা বাক্য শুদ্ধিকরণ যেগুলো আসে, এগুলোতে তিন রকমের ঝামেলা থাকে, তিন রকম, ঠিক আছে। তিন রকম অপপ্রয়োগ হতে পারে ইউজুয়ালি। এই তিন রকম অপপ্রয়োগ কি কি? একটা হলো শব্দের অর্থগত ভুলের কারণে, ঠিক আছে। এক নম্বর লেখো যে অর্থগত ভুল। তারপর সেকেন্ডলি হতে পারে গঠনে ভুল, ঠিক আছে, বা তৈরি করতে বা স্ট্রাকচারে ভুল আছে। এবং থার্ডলি লেখো, এটা রেয়ার যদিও, উচ্চারণগত ত্রুটি। উচ্চারণগত ত্রুটি। আচ্ছা, কিছু নিয়ম কানুন আমরা বেসিক্যালি দেখি। যেমন আমরা বাহুল্য দোষ সম্পর্কে জানি, তাই না? বিভিন্ন দোষ গুণ সম্পর্কে জানতে হবে। ধরো বাহুল্য দোষ সম্পর্কে জানি আমরা, বলতে পারবা কেউ বাহুল্য দোষ কি? বাক্যে একই টাইপের শব্দ দুইবার ব্যবহার যদি হয়, মানে একই টাইপের অর্থ বহন করে, বা বহু বচন টাইপ যে ওয়ার্ড গুলো আছে, ওইটা যদি দুইবার ব্যবহার হয়, এটা হলো বাহুল্য দোষ। যেমন আমি বললাম যে, ধরো বাহুল্য দোষ হলো, ধরো সকল ছাত্ররা আমন্ত্রিত। এখানে ভুল কি বলতো? হোয়াটস রং হিয়ার? সকল ছাত্র ভাইয়া। মানে আইদার এখানে সকল হবে, নয়তো এখানে সকল ছাত্র হবে, নয়তো শুধু ছাত্ররা হবে, তাই না? হয় পুরাটা হবে, নয়তো শুধু ছাত্ররা হবে। এটাই হলো এখানে ভুল, এটা বাহুল্য দোষে দুষ্ট বাক্য। তারপর আরো কিছু নিয়ম যদি তোমাদের জানাতে হয়, দেখো কিছু ওয়ার্ড একসাথে হয় না। যেমন আমি তোমাকে একটু নোট করে দিই হালকা। ধরো কেবলমাত্র,
এই ওয়ার্ডটা ভুল, ঠিক আছে। তারপরে শুধুমাত্র ভুল, আইদার কেবল নয়তো মাত্র, ঠিক আছে। মাত্র ওয়ার্ডটাই তো একটা মানে কম বোঝায় এমন একটা ওয়ার্ড। সো আইদার শুধু, এখানে লিখে রাখলাম যে কেবল অথবা মাত্র, ওই ক্ষেত্রেও সেম, ঠিক আছে। তারপরে দেখো আমি বললাম যে অনেক সময় আমরা লিখি না নিশিরাত্রি, নিশিরাত বা রাত্রি, এটাও ভুল। আইদার কি হবে, আইদার নিশি হবে নয়তো রাত হবে। তারপরে আমি বললাম ধরো সুস্বাগত, এটা কিন্তু খুব কমনলি ইউজ করি, দেখো এগুলো কিন্তু কমন। সুস্বাগত, এটার মধ্যে ভুল কি বলতো? সুস্বাগত ওয়ার্ডটার মধ্যে কি ভুল থাকতে পারে? দেখো সু একটা পজিটিভ ইয়া দেয় না, সে খুব ভালোভাবে। এখন স্বাগতকে যদি ভাঙো, এটা তো এমনিই সুযোগ আগত, তুমি কয়বার সু লিখবা, তাই না? তো এটা ভুল, শুধু স্বাগত হবে। তারপরে আমরা বলি না যে আহ সমকালীন সময়, এখানে দেখো কালীন এই শব্দটার মধ্যে কি কাল আছে, কাল মানেই তো সময়, ঠিক আছে। আলাদা করে তোমাকে সময় লিখতে হবে না, এটা হবে জাস্ট সমকালীন। ওকে, তারপরে ধরো দুই পড়ার মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। পড়া এবং পড়া, একটা জিনিস মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা রুল, ঠিক আছে। শুধুমাত্র মনে রাখবা যে পরিধান করা, ঠিক আছে। পরিধান করা মানে কি, ড্রেস পরা, ঠিক আছে। পরিধান করার ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি ইউজ করি, পরা ইউজ করি। বাকি পৃথিবীতে যত পরা আছে সব এটা, ঠিক আছে। বাকি সব এটা, সেভাবে মনে রাখবা। শুধুমাত্র পরিধান করার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, বয়শূন্য র আকার, ওকে। তারপরে কমন কিছু বানান, ঠিক আছে। বানান বানান খেয়াল রাখতে হবে যে, আচ্ছা অদ্ভুত বানান কি কোনটা বলো তো? অদ্ভুত বানান কি এইটা নাকি অদ্ভুত বানান এটা? হুম, রসুকার ভাইয়া। রস্যকার হবে। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা যে ভূত, এই ওয়ার্ডটা লাস্টে আছে, শুধুমাত্র অদ্ভুতই একমাত্র ওয়ার্ড, ঠিক আছে। একমাত্র ওয়ার্ড যেটা লাস্টে ভূত আছে এবং রস্যকার, রস্যকার। আর ভূততে যে কোনো ভূত রিলেটেড যে কোনো ইয়া ইউজ করলে সবসময় কিন্তু দীর্ঘকার, অন্য যে কোনো ওয়ার্ড, ঠিক আছে, নট অদ্ভুত। অদ্ভুতে শুধুমাত্র এক্সেপশনালি এটা, এই জন্য এটা বলে দিলাম। তারপরে কিছু কমন আমাদের গঠনগত মিস্টেকস, আমরা অনেক সময় দারিদ্রতা লিখি, তাই না? এই ওয়ার্ডটি কি এক্সিস্ট করে? এই ওয়ার্ডটা এক্সিস্ট করে না। আমাদের আইদার হবে দারিদ্র, যেটাতে কি বল চন্দ্রবিন্দু বলছি, জফলা থাকবে, অথবা দরিদ্রতা। দরিদ্রতা, দেখো তুমি আকার দারিদ্রতা লিখতে পারবা না, আইদার তোমাকে দরিদ্রতা লিখতে হবে, নয়তো দারিদ্র লিখে জফলা যুক্ত করতে হবে, এই দুইটা রাইট, ঠিক আছে। বাট এটা কিন্তু দেওয়া যাবে না, এটা ভুল। তারপরে সৌজন্যতা, এটা কমনলি কোশ্চেনে আসে, এইচএসসি আসে খুব। সৌজন্যতা বলতে কিছু নাই, এটা কি বলতো? সৌজন্য, সৌজন্য এটাই নাম। তারপর বৈচিত্র্যতা বলতে কিছু নাই, বৈচিত্র্যতা বলতে কিছু নাই, মেন ওয়ার্ডটা হবে বৈচিত্র্য, এটা। তারপরে দৈন্যতা বলতে কিছু নাই, এটা আমরা একটা সারাংশ না সারমা করছিলাম, বলতো দৈন্যতা এটা ভুল কেন, আসল ওয়ার্ডটা কি? দীনতা। দীনতা, অথবা আরেকটা আছে এই দারিদ্র্যের মতো দৈন্য, দৈন্য। দৈন্যতা বলতে কিছু নেই। এবার তারপরে আরেকটা তোমাদেরকে ইয়া শেয়ার করি, একটা জিনিস মনে পড়লো, সেটা হলো শুরুতে নি, নির অথবা নয় দীর্ঘি, এগুলো আছে এমন ওয়ার্ড গুলো লাস্টে কখনো থাকলে এটা লিখে দিই, এটা শেয়ার করে দেবো, ঠিক আছে। শেষে কখনো দীর্ঘ স্বর হয় না, এটা আমি প্রমাণ দিতেছি তোমাদের। ধরো
অহংকারী, ঠিক আছে, অহংকারী এটার বিপরীত কি বলতো? অহংকারের বিপরীত কি? কমন, একটু একটু চিন্তা ভাবনা করলেই পারবা, কমন। অহংকারী শব্দটার বিপরীত কি এটা বলতে হবে, অথই বলো কি হতে পারে। নরমালি যদি চিন্তা করো দেখো, বা খুবই, আচ্ছা রাখি বলো তো, চেষ্টা করো, অহংকারের বিপরীত কি? সৌজন্যতা, আরে বিনয়ী। অহংকারী দেখো, অহংকারী বলতে কিন্তু পার্সনটাকে বিনয়ী হবে না ভাইয়া? যদি তুমি নরমালি চিন্তা করো, অনেকে দিতে পারে কি নিরহংকারী, ঠিক আছে, নিরহংকারী, বাট নিরহংকারী বলতে কিছু নাই। এই যে এই নিয়মটা তখন খাটবে, শুরুতে নি নির এগুলো যদি থাকে তখন লাস্টে ই যুক্ত হয় না, তখন কিন্তু এই ওয়ার্ডটা হবে কি জানো, নিরহংকার। দেখো, নিরহংকার বলতে কিন্তু আমরা পার্সনটাকে বোঝাচ্ছি, নট দোষটাকে, ঠিক আছে, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা কিন্তু ইয়াটাকে বোঝাচ্ছি, নিরহংকার, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভটাকে বোঝাচ্ছি। ওকে, তারপরে দেখো আর কয়েকটা এক্সাম্পল দেই এরকমই। ধরো পাপী আছে, একটা জিনিস খেয়াল করছো, পাপী আছে, কিন্তু আমরা কিন্তু নিষ্পাপী বলি না, আমরা কি বলি, নিষ্পাপ বলি। এটাই খেয়াল করছি আমরা, এই এই এটার কারণে। তারপরে আহ তারপরে আর মাথায় আসতেছে না, বাট এই এটা হলো ইয়াগুলো। তারপরে আর কি, তারপরে যে ইয়াগুলো থাকবে তোমাদের, সাজেশন থাকবে, ওই যে সু এবং সরি স এবং শ এর পার্থক্য আগের দিন ক্লাসে মনে হয় বলছিলাম, তোমরা যারা ছিলা। স ইউজ হয়, ধরো আমি বললাম যে সপরিবারে, আলহামদুলিল্লাহ, এটার অর্থ একরকম, আর সপরিবারে এটার অর্থ একরকম, তাই না? এটা কিন্তু বাক্যের, বাক্য বুঝে তোমাকে এটার অ্যাপ্লাই শিখতে হবে। স শব্দের অর্থ হলো নিজ, ঠিক আছে, স মানে নিজ, আর এই স বলতে সাথে, ঠিক আছে, সাথে বোঝায়, সাথে বোঝায়। তো এই অনুযায়ী কিন্তু একটা তোমাদের ইয়ে আছে। তারপরে কোশ্চেন সলভ করবা প্রচুর এগুলো নিয়ে। তারপরে কমন কমন যে এক্সাম্পল, কোশ্চেন সলভ করলে তুমি অশ্রু জল, সপরিবারে বা এই যে দন্ত শয় ব নাকি, এগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। এটা কে প্রয়োগ অপপ্রয়োগ আছে। ক্লাসের ডেট কত? আজকে কয় তারিখ? 14 তারিখ, তাই না? ওকে, ঠিক আছে, এটা অনেকটা নিজের পড়া, মানে বেসিক আমি কিছু ব্যাপার তোমাকে আইডিয়া দিয়ে দিলাম। আর এমনিতে তোমাদের অন্য কোনো ঝামেলা আছে? বাংলা রিটেনে, বাংলা রিটেনে তো তোমরা অত বেশি গুরুত্ব দাও না, ক্লাস ক্লাস করো না দেখি। ভাইয়া বলছিলাম যে আমাদের হোমওয়ার্ক গুলা দেওয়া ওগুলা কি সিরিয়ালি সাজা দেওয়া যাবে, আমরা করে আবার জমা দিতাম নতুন করে? বুঝিনি কি ছাড়া? হোমওয়ার্ক যে আগেকার হোমওয়ার্ক গুলা ছিল ওইগুলা যদি সাজায় দিতেন একবারে স্টেপ বাই, না সেজন্য বলছিলাম। একেবারে তো আমাদেরও আসলে ওইভাবে রেকর্ড নাই, বুঝছো, আমরা তোমরা জমা দাও, তারপর আমরা একটা নির্দিষ্ট দিনে সব একসাথে দিয়ে দেই, ঠিক আছে। আমি সাজেস্ট করতাম যে যে ধরো গ্রুপে গেলেই তুমি পাবা, গ্রুপে গিয়ে তুমি একটু খুঁজে নিজের গুলো একটা কম্পাইল করে তুমি একটু রাখলে সবচেয়ে ভালো হতো তোমার কাছে, তাহলে তুমি ধারণা পাইতা, বুঝছো। আচ্ছা ভাইয়া। ওকে, কারণ আসলে এত কিছু ম্যানেজ করা টাফ হয়ে যায় পার্সোনালি, সবাই আবার ওইটাগুলা। আচ্ছা, এমনিতে আজকে টপিকের উপরে কেউ কি বুঝতে অসুবিধা হয়েছে কোনো? রেইনকোট তো অনেক আগে থেকে পড়তেছি আমরা, সেটাতে বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আর হইলো অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগটা কোশ্চেন সলভ কিন্তু করতে হবে অবশ্যই, এবং কিভাবে প্রশ্ন আসে এটা দেখা লাগবে। তোমার যে বই পড়তেছো না কেন, বাংলা বিচিত্রা বা অভিযাত্রী বা হোয়াট এভার, ওইটা থেকে অবশ্যই কোশ্চেন সলভ করবে, ঠিক আছে। প্রতিটা টপিকই কোশ্চেন সলভের উপরে থাকতে হবে, তাহলে তুমি একটা এক্সপিরিয়েন্স পাবা যে কি টাইপের কোশ্চেন আসে, কি টাইপ আসতে পারে। বিউপি যে বিউপিতে যদি পরীক্ষা দিয়ে তাহলে তো বুঝছো যে এক্সাম হল টেম্পারটা কেমন হয়। ডিউতে কিন্তু আরেকটু চাপ থাকে বেশি,
কারণ ডিউতে তোমার রিটেনের একটা চিন্তা থাকে, রিটেনের একটা টাইম ফ্রেম তোমাকে করতে হয়, ম্যানেজ করতে হয়। সো ওই রকম মেন্টাল প্রিপারেশন নিয়ে আগাবা। ওকে, আর আজকের ক্লাসের রেকর্ডিংটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে খুব দ্রুত কি বলে হোম টাস্ক দিয়ে দিব, বা এটার পরে যে এক্সামটা নিব এটা দিয়ে দিব। আমি কিন্তু কয়েকটা লাইন দাগাই দিছি, ভালো মতো পড়বা, ঠিক আছে? আমি কিন্তু বিশ্লেষণ করতে বলতে পারি, বা হলো অ্যানালাইসিস করতে বলতে পারি। ভাইয়া বলো। আগের বারে যে আমাদের বিলাসীটা করা হয়েছিল, মানে পড়ানো হয়েছিল, ওটার তো হোমওয়ার্ক দিছিলাম, দেখে নাই তো। আচ্ছা আমি দেখতেছি। বিলাসী শারফিন নিছিল তাই না? জি ভাইয়া, এটা অনেক উপরে চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওইটা আমি দেখতেছি। আচ্ছা আর কিছু তাহলে এটা, আর হইলো কি বলে, আর এটা দিয়ে দিব, এটার কাজ দিয়ে দিব। ওকে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ক্লাস করার জন্য। যে দুইজন যে তাও লাইভ ক্লাস করছে এই জন্য অ্যাটলিস্ট আমি পড়াইতে পারছি। একা পড়ানো যায় না ভাই, ক্লাস রেকর্ড করা সবচেয়ে প্যারাদায়ক যদি কেউ না আসে। থ্যাংক ইউ তোমাদের দুইজনকে। আর যে কোনো প্রবলেম হলে জানাইও, আমাকে পার্সোনালি জানাইতে পারো বা গ্রুপে জানাতে পারো। গ্রুপে অনেক সময় মেসেজ সিন করতে ভুলে যাই বা করা হয় না, ওই ক্ষেত্রে পার্সোনালি আমাকে, ফেসবুকে না জানাইলেও, ফেসবুকে জানাও না, ফেসবুকে বললে আমি টের পাবো না। টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে পার্সোনালি যে কোনো প্রবলেম শেয়ার করতে পারো, ঠিক আছে? বা কোনো খাতা দেখা, যদি ধর একটা রচনা লিখছো দেখতে হবে, এটা আমাকে জানাইতে পারো, সমস্যা নাই। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এখানে শেষ করি বাংলা। এরপরে আমাদের এনি প্রবলেম হলে জানাইও যে কোনো টাইপের, ওই যে যেটা বললাম আর কি, পার্সোনালি বা গ্রুপে যে কোনো জায়গায় জানাইতে পারো। আর বিলাসী গল্পের ওটাও আমি দেখতেছি এখন, ঠিক আছে? ওটাও বলতেছি। আজকে ক্লাস এখানে শেষ করলাম, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন না থাকলে।